আমাদের সবার মাঝেই একটা কমন সমস্যা আছে, সেটা হলো কাজ ফেলে রাখা। আমরা ভাবি কাল করব বা এখন থাক, পরে হবে, কিন্তু সেই কাল আর কখনো আসে না। ফলস্বরূপ কাজের চাপ বাড়ে আর আমাদের স্ট্রেস বা দুশ্চিন্তাও বাড়তে থাকে। আজকের ভিডিওতে আমি ডারিয়াস ফোরক্সের অসাধারণ একটি বই ডু ইট টুডে এর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই বইটি আপনাকে শেখাবে কিভাবে অলসতা ঝেড়ে ফেলে আজ থেকেই কাজ শুরু করা যায়। চলুন শুরু করা যাক। মূল বিষয় ১, অলসতার কারণ বোঝা। ডারিয়াস ফোরক্স বলছেন, আমরা অলসতা করি কারণ আমাদের মস্তিষ্ক সবসময় সহজ এবং আরামদায়ক কাজ খুঁজে বেড়ায়। বড় কোনো কাজ দেখলে আমাদের মস্তিষ্ক ভয় পায়। সমাধান: লেখক বলছেন, আপনার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করুন। বড় পাহাড়ের দিকে না তাকিয়ে শুধু পরবর্তী পদক্ষেপ বা নেক্সট স্টেপ কী হবে সেদিকে নজর দিন। মনে রাখবেন, ছোট ছোট জয় বড় সাফল্যের রাস্তা তৈরি করে। মূল বিষয় ২, সিস্টেম তৈরি করা, ইচ্ছা বা মোটিভেশন নয়। আমরা মনে করি কাজ শুরু করার জন্য মোটিভেশন লাগবে, কিন্তু মোটিভেশন হলো জোয়ার ভাটার মতো, আজ আছে তো কাল নেই। টিপস: মোটিভেশনের ওপর নির্ভর না করে একটি সিস্টেম বা রুটিন তৈরি করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করার অভ্যাস গড়ে তুলুন। যখন আপনার একটি নির্দিষ্ট রুটিন থাকবে, তখন মস্তিষ্ক আর প্রশ্ন করবে না যে কাজটি করব কি না, বরং এটি স্বয়ংক্রিয়ভাবেই হবে। মূল বিষয় ৩, মনোযোগ বাড়ানোর উপায়। আজকের যুগে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া আমাদের মনোযোগের সবচেয়ে বড় শত্রু। লেখক এখানে কিছু কার্যকরী পরামর্শ দিয়েছেন। ডিস্ট্রাকশন দূর করুন। কাজ করার সময় ফোন দূরে রাখুন বা নোটিফিকেশন অফ করে দিন। এক সময়ে একটিই কাজ মাল্টিটাস্কিং করা বন্ধ করুন। এতে কোনো কাজই ঠিকমতো হয় না। বিশ্রাম নিন। একটানা কাজ না করে প্রতি ৪৫ বা ৫০ মিনিট পর ৫ মিনিটের বিরতি নিন। এতে আপনার মস্তিষ্ক রিফ্রেশ হবে। মূল বিষয় ৪, অপ্রয়োজনীয় কাজ বাদ দেওয়া। আপনার টু ডু লিস্ট ২০টি কাজে ভরা থাকে, তবে আপনি কোনোটিই শেষ করতে পারবেন না। ৩টির নিয়ম, দ্য রুল অফ ৩। প্রতিদিন মাত্র ৩টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেছে নিন। এই ৩টি কাজ শেষ করতে পারলেই আপনার দিনটি সফল। বাকি ছোটখাটো কাজগুলো পরে করা যেতে পারে বা বাদ দেওয়া যেতে পারে। বইটি মূলত প্রোডাক্টিভিটি বা কর্মদক্ষতা বাড়ানো এবং আলস্য কাটানোর ওপর ভিত্তি করে লেখা। এর প্রথম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের কাজ পিছিয়ে দেওয়ার মানসিকতা বা প্রোক্রাস্টিনেশনের মূল কারণগুলো নিয়ে আলোচনা করে। নিচে প্রথম অধ্যায়ের প্রধান বিষয়বস্তুগুলোর বিস্তারিত সারসংক্ষেপ দেওয়া হল। অধ্যায় ১, কেন আমরা কাজ পিছিয়ে দিই। লেখক এই অধ্যায়ে স্পষ্ট করেছেন যে কাজ পিছিয়ে দেওয়া কোনো অলসতা নয়, বরং এটি আমাদের আবেগের লড়াই। আমরা যখন কোনো কঠিন বা বিরক্তিকর কাজের সম্মুখীন হই, তখন আমাদের মস্তিষ্ক সেই মুহূর্তের অস্বস্তি এড়াতে চায়। ১, দীর্ঘমেয়াদী বনাম স্বল্পমেয়াদী আনন্দ। আমাদের মস্তিষ্ক সবসময় বর্তমানের আনন্দকে বেশি গুরুত্ব দেয়। ভবিষ্যতের বড় কোনো সাফল্যের চেয়ে এখনকার আরাম বা বিনোদন, যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, আমাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। লেখক একে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক পরিতৃপ্তির ফাঁদ বলেছেন। ভয় এবং অনিশ্চয়তা। অনেক সময় আমরা কাজ শুরু করি না, কারণ আমাদের মনে ব্যর্থ হওয়ার ভয় থাকে। আবার কখনো কাজটা ঠিকঠাক হবে কি না, সেই অনিশ্চয়তা থেকেও আমরা পিছিয়ে আসি। এই মানসিক চাপ এড়াতে আমরা সহজ কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ৩, নিখুঁত করার প্রবণতা, পারফেকশনিজম। প্রথম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল সবকিছু নিখুঁতভাবে করার ইচ্ছা। আমরা ভাবি এখনও সঠিক সময় আসেনি বা আমি যথেষ্ট জানি না। এই পারফেকশনিজম আসলে কাজ শুরু না করার একটা অজুহাত মাত্র। ৪, সিদ্ধান্তহীনতা। যখন আমাদের সামনে অনেকগুলো কাজ থাকে এবং আমরা বুঝতে পারি না কোনটা আগে করব, তখন আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। এই দোটানা থেকে বাঁচতে আমরা শেষ পর্যন্ত কোনো কাজই করি না। অধ্যায়ের মূল শিক্ষা: স্বীকার করা, প্রথমেই মেনে নিতে হবে যে আপনি কাজ পিছিয়ে দিচ্ছেন। সমস্যাটি চিহ্নিত না করলে সমাধান সম্ভব নয়। ভবিষ্যতের ওপর ভরসা না করা। আমরা ভাবি কাল আমার অনেক এনার্জি থাকবে, তখন করব। কিন্তু লেখক বলছেন, আপনার ভবিষ্যতের সত্তা আপনার চেয়ে আলাদা কেউ নয়। আজ যা কঠিন লাগছে, কালও তাই লাগবে। ছোট পদক্ষেপ। কোনো কাজকে পাহাড়ের মতো বড় না ভেবে সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করার মানসিকতা তৈরি করতে হবে। সংক্ষিপ্ত পরামর্শ: এই অধ্যায়টি পড়ার পর আপনার নিজের কাছে প্রশ্ন করা উচিত, আজ এমন কোনো কাজ আছে যা আপনি কাল করব বলে ফেলে রেখেছেন? সেই কাজটির প্রথম ৫ মিনিটের অংশটুকু এখনই শুরু করে দিন। বইটির দ্বিতীয় অধ্যায়টি মূলত আমাদের সময়ের সঠিক ব্যবহার এবং কাজের অগ্রাধিকার ঠিক করার ওপর আলোকপাত করে। এই অধ্যায়টির মূল বিষয়বস্তু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। অধ্যায় ২, আপনার অগ্রাধিকার নির্ধারণ করুন। এই অধ্যায়ে লেখক পাঠকদের বোঝাতে চেয়েছেন যে আমরা সবাই কমবেশি ব্যস্ত থাকি, কিন্তু সেই ব্যস্ততা সবসময় ফলপ্রসূ হয় না। আসল সাফল্য লুকিয়ে আছে সঠিক কাজটি করার মধ্যে। ১, জরুরি বনাম গুরুত্বপূর্ণ, আর্জেন্ট ভার্সেস ইম্পর্ট্যান্ট। অধ্যায়টির একটি প্রধান দিক হল আইজেনহাওয়ার ম্যাট্রিক্স এর সহজ ব্যাখ্যা। লেখক আমাদের কাজগুলোকে ২ ভাগে ভাগ করতে বলেছেন। জরুরি কাজ, যা এখনই করতে হবে, যেমন হঠাৎ আসা ফোন কল বা শেষ মুহূর্তের ডেডলাইন।
গুরুত্বপূর্ণ কাজ যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সাহায্য করবে, যেমন স্বাস্থ্যচর্চা, নতুন কিছু শেখা বা নিজের কোনো প্রজেক্ট। অধিকাংশ মানুষ জরুরি কাজে এতই মগ্ন থাকে যে তারা গুরুত্বপূর্ণ কাজগুলো করার সময় পায় না। লেখক পরামর্শ দিয়েছেন গুরুত্বহীন এবং খুব একটা জরুরি নয় এমন কাজগুলোকে জীবন থেকে ছেঁটে ফেলতে। 2. প্রতিদিনের 3টি প্রধান লক্ষ্য। আপনার কাজের তালিকা টু ডু লিস্ট যেন মাইলের পর মাইল লম্বা না হয়। লেখক এই অধ্যায়ে একটি কার্যকরী নিয়ম শিখিয়েছেন। প্রতিদিন সকালে বা আগের রাতে মাত্র 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেছে নিন। যতক্ষণ না এই 3টি কাজ শেষ হচ্ছে ততক্ষণ অন্য কোনো ছোটখাটো কাজে হাত দেবেন না। আপনার বাচ্চার পড়াশোনার রুটিন বা আপনার নিজের কাজের ক্ষেত্রেও এই 3টি লক্ষ্য ফর্মুলা দারুণ কাজ করে। 3. না বলতে শেখা। আমরা অনেক সময় অন্যদের অনুরোধ বা অপ্রয়োজনীয় মিটিংয়ে হ্যাঁ বলে ফেলি, যার ফলে নিজের কাজগুলো পড়ে থাকে। ড্যারিয়াস থন জোর দিয়ে বলেছেন যে নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ আনতে হলে বিনয়ের সাথে না বলা শিখতে হবে। যা আপনার লক্ষ্যের সাথে মেলে না তা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। 4. ছোট পদক্ষেপের গুরুত্ব। অলসতা কাটানোর জন্য কাজটিকে পাহাড় সম ভাবলে চলবে না। অধ্যায়টিতে বলা হয়েছে কাজটিকে এত ছোট ছোট ভাগে ভাগ করুন যাতে সেটি শুরু করতে আপনার কোনো অনীহা না জাগে। বইটির 3য় অধ্যায়টি মূলত আমাদের কাজের পরিবেশ এবং মানসিকতার ওপর আলোকপাত করে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হল আপনার পরিবেশকে গুছিয়ে নেওয়া, অর্গানাইজ ইয়োর এনভায়রনমেন্ট। নিচে 3য় অধ্যায়ের মূল পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করা হল। 1. পরিবেশের প্রভাব, এনভায়রনমেন্ট ম্যাটার্স। লেখক বিশ্বাস করেন যে আমাদের চারপাশের পরিবেশ সরাসরি আমাদের উৎপাদনশীলতাকে প্রভাবিত করে। যদি আপনার কাজের টেবিল বা ঘর অগোছালো থাকে তবে আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত বোধ করবে। মনোযোগ ধরে রাখার জন্য একটি পরিষ্কার এবং শান্ত পরিবেশ থাকা আবশ্যিক। ডিজিটাল আবর্জনা পরিষ্কার করা, ক্লিয়ার ডিজিটাল ক্লাটার। শুধুমাত্র শারীরিক পরিবেশ নয়, ডিজিটাল জট কমানোর ওপরও এখানে জোর দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ইমেল ডিলিট করা, ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা, ডেস্কটপে ফাইলের ভিড় না রাখা। এই ছোট ছোট পরিবর্তনগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। 3. অ্যাকশন ওরিয়েন্টেড পরিবেশ তৈরি, অ্যাকশন ওরিয়েন্টেড সেটআপ। আপনার কাজের জায়গা এমনভাবে তৈরি করুন যাতে কাজ শুরু করতে কোনো বাধা না থাকে। ধরুন আপনি সকালে ব্যায়াম করতে চান, তাহলে আগের রাতেই আপনার ব্যায়ামের পোশাক হাতের কাছে গুছিয়ে রাখুন। একেই লেখক ঘর্ষণ কমানো, রিডিউসিং ফ্রিকশন বলেছেন। 4. ছোট ছোট কাজের শক্তি, দ্য পাওয়ার অফ স্মল টাস্কস। এই অধ্যায়ে বলা হয়েছে যে বড় কোনো লক্ষ্য অর্জনের জন্য পরিবেশকে এমনভাবে সাজান যাতে আপনি ছোট ছোট পা ফেলে এগোতে পারেন। যখন পরিবেশ গোছানো থাকে তখন কাজ শুরু করার যে আলসেমি বা প্রোক্রাস্টিনেশন তা অনেকটাই কমে যায়। মূল শিক্ষা। অধ্যায়টির মূল কথা হল ডিসিপ্লিন বা শৃঙ্খলা ভেতর থেকে আসার আগে বাইরের পরিবেশ থেকে শুরু হওয়া প্রয়োজন। আপনার চারপাশ যত পরিষ্কার এবং সুসংগঠিত হবে আপনার কাজ করার ইচ্ছাশক্তি ততটাই বৃদ্ধি পাবে। বইটির 4র্থ অধ্যায়টি মূলত আমাদের কাজ পিছিয়ে দেওয়ার বা প্রোক্রাস্টিনেশনের মনস্তাত্ত্বিক কারণ এবং তা থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করে। নিচে এই অধ্যায়ের মূল বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরা হল। 4র্থ অধ্যায়, কেন আমরা কাজ জমিয়ে রাখি। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন যে অলসতা নয় বরং মানসিক বাধা এবং ভয়ই আমাদের কাজ শুরু করতে বাধা দেয়। এখানে প্রধান 3টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। 1. নিখুঁত করার মানসিকতা, পারফেকশনিজম। অনেকে মনে করেন যে কাজটি একদম নিখুঁতভাবে না করতে পারলে তা শুরু করাই বৃথা। লেখক বলছেন এই পারফেকশনিজম আসলে এক ধরনের ভয়। ব্যর্থ হওয়ার ভয়ে আমরা কাজ পিছিয়ে দিই। সমাধান, কাজটি নিখুঁত করার চেয়ে তা শেষ করার ওপর বেশি গুরুত্ব দিন। প্রথমবার কাজটা সাধারণ মানের হলেও অন্তত সেটা সম্পন্ন হওয়া জরুরি। ছোট ছোট জয়, স্মল উইন্স। বড় কোনো লক্ষ্য দেখে আমরা অনেক সময় ঘাবড়ে যাই, যার ফলে কাজটা ধরতেই ইচ্ছে করে না। সমাধান, বড় কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করে নিন। যখন আপনি একটি ছোট অংশ শেষ করবেন তখন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং পরের অংশটি করার উৎসাহ পাবেন। 3. পরিবেশের প্রভাব। আমাদের চারপাশে যদি মনোযোগ নষ্ট করার মতো জিনিস যেমন ফোন বা অতিরিক্ত শব্দ থাকে তবে প্রোক্রাস্টিনেশন বেড়ে যায়। পরামর্শ, আপনার কাজের জায়গাটি এমনভাবে গুছিয়ে রাখুন যাতে সেখানে বসলে শুধু কাজের কথাই মাথায় আসে। আপনার বাচ্চার জন্য এই অধ্যায়ের শিক্ষা। আপনি যদি আপনার বাচ্চাকে কোনো ভালো অভ্যাস শেখাতে চান তবে এই অধ্যায়ের সূত্রগুলো কাজে লাগাতে পারেন। সহজ শুরু, তাকে যদি পড়ার অভ্যাস করাতে চান তবে শুরুতেই 1 ঘন্টা পড়তে না বলে মাত্র 5 বা 10 মিনিট দিয়ে শুরু করুন। উৎসাহ দান, ছোট কোনো কাজ যেমন নিজের খেলনা গুছিয়ে রাখা ঠিকমতো করলে তাকে প্রশংসা করুন। এতে তার মধ্যে কাজ ফেলে রাখার প্রবণতা কমবে। প্রো টিপ। 4র্থ অধ্যায়ের মূল মন্ত্র হল ডোন্ট ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট, ক্রিয়েট ইট। অর্থাৎ সঠিক সময়ের জন্য অপেক্ষা না করে আজই এখনই কাজ শুরু করা। বইটির 5ম অধ্যায়টি মূলত আমাদের কাজের গতি বাড়াতে এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এই অধ্যায়ের মূল বিষয়টি নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। অধ্যায় 5, আপনার মনোযোগের ক্ষমতা বাড়ান, ইমপ্রুভ ইয়োর ফোকাস।
এই অধ্যায়ে লেখক বুঝিয়েছেন যে অলসতা বা কাজ পিছিয়ে দেওয়ার অন্যতম কারণ হল মনোযোগের অভাব। আমরা যখন কোনো কাজ শুরু করি তখন আমাদের চারপাশের নানা বিষয় আমাদের মনকে বিক্ষিপ্ত করে দেয়। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কিছু কার্যকরী উপায়ের কথা বলেছেন। ১. ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের গুরুত্ব। লেখক জোর দিয়েছেন যে কোনো বড় বা গুরুত্বপূর্ণ কাজ করার সময় আমাদের ডিপ ওয়ার্কে ডুবে যেতে হবে। এর মানে হল কাজ করার সময় ফোন, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ডিস্ট্রাকশন সম্পূর্ণ বন্ধ রাখা। ২. ছোট ছোট লক্ষ্য নির্ধারণ। একবারে অনেক বড় কাজের কথা ভাবলে আমরা ভয় পেয়ে যাই এবং কাজটা পিছিয়ে দিই। তার বদলে কাজটিকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলে মনোযোগ দেওয়া সহজ হয়। আপনার বাচ্চার পড়াশোনার ক্ষেত্রেও এই পদ্ধতিটি খুব কাজে দিতে পারে। তাকে একবারে অনেক চাপ না দিয়ে ছোট ছোট টাস্ক দিলে সে মন দিয়ে শেষ করতে পারবে। ৩. পরিবেশের প্রভাব। আমাদের চারপাশের পরিবেশ আমাদের কাজের ওপর বিশাল প্রভাব ফেলে। লেখক পরামর্শ দিয়েছেন, আপনার কাজের জায়গা পরিষ্কার রাখুন, অপ্রয়োজনীয় জিনিস সামনে থেকে সরিয়ে ফেলুন, মনোযোগ দেওয়ার জন্য একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন। ৪. মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন। অনেকে মনে করেন একসাথে অনেক কাজ করা মানেই বেশি উৎপাদনশীল হওয়া, কিন্তু লেখক পরিষ্কার জানিয়েছেন যে মাল্টিটাস্কিং আসলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়। একটি সময় কেবল একটি কাজই করা উচিত। ৫. বিশ্রামের প্রয়োজনীয়তা। টানা কাজ করলে মস্তিষ্কের ক্লান্তি আসে, যার ফলে মনোযোগ কমে যায়। তাই কাজের মাঝে ছোট বিরতি নেওয়া জরুরি। এতে মন সতেজ থাকে এবং পরের কাজে দ্বিগুণ উৎসাহ পাওয়া যায়। সারসংক্ষেপ, এই অধ্যায়ের মূল মন্ত্র হল বিঘ্ন সৃষ্টিকারী বিষয়গুলো দূর করুন এবং বর্তমান কাজে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিন। কাজ শেষ করার আনন্দই আপনাকে পরের কাজের জন্য উৎসাহিত করবে। বইটির ষষ্ঠ অধ্যায়টি মূলত আমাদের কাজের তালিকার দীর্ঘসূত্রতা বা প্রোক্রাস্টিনেশন কাটানোর একটি অত্যন্ত কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হল এলিমিনেট থিঙ্কিং বা চিন্তাভাবনা বর্জন করা। নিচে এই অধ্যায়ের বিস্তারিত সারসংক্ষেপ আলোচনা করা হল। ১. সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি, ডিসিশন ফ্যাটিগ। লেখক জানাচ্ছেন যে আমরা যখন কোনো কাজ শুরু করার আগে বারবার ভাবি কাজটা এখন করব না পরে কোনটা দিয়ে শুরু করব, তখনই আমাদের মস্তিষ্কে আলস্য ভর করে। যত বেশি আমরা চিন্তা করি কাজটা শুরু করার সম্ভাবনা তত কমে যায়। একেই বলা হয় ডিসিশন ফ্যাটিগ। অভ্যাসের শক্তি, দ্য পাওয়ার অফ রুটিনস। ষষ্ঠ অধ্যায়ে লেখক জোর দিয়েছেন একটি নির্দিষ্ট রুটিন তৈরির ওপর। যখন আপনার কাছে একটি সেট রুটিন থাকে তখন আপনাকে নতুন করে ভাবতে হয় না যে এরপর কী করবেন। শরীর ও মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কাজের দিকে এগিয়ে যায়। ৩. চিন্তা করবেন না, শুধু শুরু করুন। এই অধ্যায়ের প্রধান শিক্ষা হল কাজ শুরু করার জন্য সঠিক মুহূর্ত বা অনুপ্রেরণা মোটিভেশনও অপেক্ষা করবেন না। লেখক বলছেন, কর্মই অনুপ্রেরণা তৈরি করে। আমরা ভাবি আগে কাজ করার ইচ্ছে জাগবে, তারপর কাজ করব। কিন্তু আসলে কাজ শুরু করলে তবেই সেটা শেষ করার অনুপ্রেরণা আসে। ছোট পদক্ষেপ, কাজটা কত বড় সেটা না ভেবে প্রথম ২ মিনিটের জন্য কাজটা শুরু করার লক্ষ্য নিন। ৪. পরিবেশের প্রভাব। আপনার চারপাশের পরিবেশ যেন আপনাকে কাজ করতে বাধ্য করে সেই দিকে নজর দিতে বলা হয়েছে। যেমন, যদি সকালে ব্যায়াম করতে চান তবে আগের রাতেই ব্যায়ামের পোশাক গুছিয়ে রাখুন। কাজের টেবিলে যেন অপ্রয়োজনীয় কোনো জিনিস না থাকে যা আপনার মনোযোগ নষ্ট করতে পারে। ৫. আপনার বাচ্চার জন্য প্রয়োগ। উদাহরণস্বরূপ, যদি আপনার বাচ্চা কোনো কাজ যেমন পড়াশোনা বা ঘর গোছানো করতে দেরি করে বা আলস্য দেখায়, তবে এই অধ্যায়ের সূত্র মেনে তাকে সাহায্য করতে পারেন। তাকে ভাবতে দেবেন না, বরং একটি নির্দিষ্ট সময় ঠিক করে দিন যখন সে প্রতিদিন একই কাজ করবে। কাজটিকে ছোট ছোট ভাগে ভাগ করে দিন যাতে সে ভয় না পায়। সারকথা, ষষ্ঠ অধ্যায়ে আমাদের শেখায় যে সফল হওয়ার জন্য অনেক বেশি বুদ্ধিমান হওয়ার চেয়ে বেশি জরুরি হল চিন্তা কমিয়ে কাজে ঝাঁপিয়ে পড়া। বেশি ভাবলে ভয় কাজ করে, আর কাজ শুরু করলে আত্মবিশ্বাস বাড়ে। বইটির সপ্তম অধ্যায়টি মূলত আমাদের কাজের মনোযোগ এবং দীর্ঘমেয়াদী সাফল্যের ওপর আলোকপাত করে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হল কেন আমরা মাঝপথে কাজ ছেড়ে দিই এবং কিভাবে শেষ পর্যন্ত টিকে থাকা যায়। এখানে এই অধ্যায়ের প্রধান দিকগুলো সহজভাবে আলোচনা করা হল। ১. প্রারম্ভিক উত্তেজনা বনাম বাস্তব লড়াই। অধ্যায়টির শুরুতে লেখক ব্যাখ্যা করেছেন যে আমরা যখন কোনো নতুন কাজ শুরু করি, যেমন নতুন ডায়েট, ব্যবসা বা বই লেখা, তখন আমাদের মধ্যে প্রচুর উত্তেজনা, এক্সাইটমেন্ট থাকে। কিন্তু কয়েক দিন বা কয়েক সপ্তাহ যাওয়ার পর সেই উত্তেজনা কমতে শুরু করে এবং কাজটা কঠিন মনে হয়। অধিকাংশ মানুষ ঠিক এই সময়েই হাল ছেড়ে দেয়। ডিপ কাটিয়ে ওঠা। লেখক শেঠ গডিনের একটি ধারণার উল্লেখ করে বুঝিয়েছেন যে সাফল্যের পথে একটা সময় আসে যাকে বলা হয় ডিপ। এটি হল সেই কঠিন সময় যখন পরিশ্রম বেশি কিন্তু ফলাফল খুব সামান্য। সফল ব্যক্তিরা এই কঠিন সময়েও ধৈর্য ধরে কাজ চালিয়ে যান। ব্যর্থ ব্যক্তিরা এই সময় বিরক্ত হয়ে নতুন অন্য কিছু শুরু করেন এবং বারবার একই চক্রে ফেঁসে যান। ৩. ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিরও গুরুত্ব।
সপ্তম অধ্যায়ে জোর দেওয়া হয়েছে যে একদিনে বিশাল কিছু করার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে কাজ করা অনেক বেশি কার্যকর। আপনার লক্ষ্য যদি বড় হয় তবে সেটিকে ছোট ছোট ভাগে ভাগ করুন। প্রতিদিন অন্তত একটি ছোট পদক্ষেপ নিন যাতে মোমেন্টাম বা কাজের গতি বজায় থাকে। 4. আবেগের বদলে অভ্যাসের ওপর নির্ভর করা। আমরা অনেক সময় মুড নেই বলে কাজ ফেলে রাখি। লেখক বলছেন কাজের জন্য মোটিভেশন বা আবেগের অপেক্ষা করা ভুল। তার বদলে এমন একটি রুটিন বা সিস্টেম তৈরি করতে হবে যাতে আপনার মুড যেমনই থাকুক আপনি কাজটা করতে বাধ্য হন। 5. দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি, লং টার্ম থিঙ্কিং। এই অধ্যায়ের একটি বড় শিক্ষা হল দ্রুত ফলাফলের আশা ত্যাগ করা। কোনো কাজে পারদর্শী হতে বা সফল হতে সময় লাগে। যারা আজ সফল তারা বছরের পর বছর ধরে একই কাজ বিরক্তি সহ্য করেও করে গেছেন। মূল সারসংক্ষেপ। সপ্তম অধ্যায় আমাদের শেখায় যে কাজ শুরু করা সহজ কিন্তু তা শেষ করাটাই আসল চ্যালেঞ্জ। মাঝপথে আসা বাধা বা একঘেয়েমি দেখে থেমে না গিয়ে প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মাধ্যমে লক্ষ্যে অবিচল থাকাই হল প্রকৃত উৎপাদনশীলতা। বইটির অষ্টম অধ্যায়টি মূলত আমাদের কাজ করার পরিবেশ বা এনভায়রনমেন্টের ওপর গুরুত্ব দেয়। এই অধ্যায়টির মূল বিষয় হল আপনার চারপাশকে কাজের উপযোগী করে তোলা। নিচে এই অধ্যায়ের প্রধান দিকগুলো বিস্তারিত আলোচনা করা হল। 1. পরিবেশের প্রভাব। লেখক বিশ্বাস করেন যে আমাদের কর্মক্ষমতা বা প্রোডাক্টিভিটি কেবল আমাদের ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে না, বরং আমাদের চারপাশের পরিবেশের ওপরও অনেকখানি নির্ভর করে। যদি আপনার কাজের টেবিল অগোছালো থাকে তবে আপনার মনের মধ্যেও এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। অপ্রয়োজনীয় জিনিস বর্জন, ডিক্লাটারিং। অষ্টম অধ্যায়ে লেখক পরামর্শ দিয়েছেন যে আপনার কাজের জায়গা থেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। শারীরিক পরিচ্ছন্নতা, টেবিলের ওপর রাখা বাড়তি কাগজ, খালি কাপ বা অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলুন। ডিজিটাল পরিচ্ছন্নতা, কম্পিউটারের ডেস্কটপ বা ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ এবং ফাইল ডিলিট করুন। এগুলো আপনার মনোযোগ বিক্ষিপ্ত করে। 3. মনোযোগের বাধা দূর করা, রিমুভিং ডিস্ট্র্যাকশনস। কাজে বসার আগে এমন সব জিনিস সরিয়ে ফেলুন যা আপনার মনোযোগ কেড়ে নিতে পারে। ফোনটিকে দূরে বা অন্য ঘরে রাখা, ইন্টারনেটের অপ্রয়োজনীয় ট্যাবগুলো বন্ধ করা, নোটিফিকেশন অফ করে রাখা। 4. ছোট ছোট পরিবর্তনের শক্তি। লেখক বলেছেন পরিবেশের ছোট ছোট পরিবর্তন আপনার কাজের গতি বাড়িয়ে দিতে পারে। যেমন ভালো আলোর ব্যবস্থা করা, আরামদায়ক চেয়ার ব্যবহার করা, কাজের টেবিলে কেবল প্রয়োজনীয় একটি বা দুটি জিনিস রাখা। 5. সিস্টেম তৈরি করা। অধ্যায়টি আমাদের শেখায় যে প্রতিবার কাজ শুরুর আগে গোছগাছ না করে এমন একটি সিস্টেম তৈরি করা উচিত যাতে কাজের পরিবেশ সবসময় তৈরি থাকে। একে লেখক সেটআপ ফর সাকসেস হিসেবে বর্ণনা করেছেন। সংক্ষেপে এই অধ্যায়ের শিক্ষা, আপনার চারপাশের পরিবেশ যত পরিষ্কার এবং গোছানো হবে আপনার মস্তিষ্ক তত বেশি শান্ত থাকবে এবং আপনি তত দ্রুত কাজ শেষ করতে পারবেন। ডু ইট টুডে মানে কেবল আজ কাজ করা নয়, বরং আজ এমনভাবে কাজ করা যাতে কোনো বাধা আপনাকে থামাতে না পারে। বইটির নবম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শেখায় কিভাবে অদরকারি কাজ বা বাজে কাজ, বিজি ওয়ার্ক চিহ্নিত করে সেগুলোকে জীবন থেকে বাদ দেওয়া যায়। এই অধ্যায়ের মূল নির্যাস নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। অধ্যায় 9, আপনার ক্যালেন্ডার থেকে বাজে কাজ ছেঁটে ফেলুন। 1. বিজি এবং প্রোডাক্টিভের মধ্যে পার্থক্য। অধ্যায়টি শুরু হয় একটি রূঢ় সত্য দিয়ে, সারাদিন ব্যস্ত থাকা মানেই এই নয় যে আপনি কাজের কাজ কিছু করছেন। লেখক আমাদের মনে করিয়ে দেন যে আমরা অনেক সময় এমন সব ছোটখাটো কাজের সময় নষ্ট করি যেগুলোর কোনো দীর্ঘমেয়াদী মূল্য নেই। একেই তিনি বিজি ওয়ার্ক বলেছেন। আপনার কাজের অডিট করুন। লেখক পরামর্শ দিচ্ছেন 1 সপ্তাহ ধরে আপনি যা যা করছেন তার একটি তালিকা তৈরি করুন। তারপর নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আমাকে আমার মূল লক্ষ্যের দিকে এগিয়ে দিচ্ছে? আমি যদি এই কাজটি না করতাম তাহলে কি খুব বড় কোনো ক্ষতি হতো? এই কাজটি কি অন্য কেউ করতে পারত? 3. না বলতে শিখুন। অধ্যায়ের একটি বড় অংশ জুড়ে রয়েছে প্রত্যাখ্যান করার ক্ষমতা। আমরা অনেক সময় অন্যদের অনুরোধে বা সামাজিক চাপে এমন সব মিটিং বা কাজে রাজি হয়ে যাই যা আমাদের ক্যালেন্ডারকে ভরিয়ে দেয় কিন্তু কোনো ফল দেয় না। লেখক স্পষ্টভাবে বলেছেন নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ পেতে গেলে আপনাকে বিনম্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে না বলা শিখতে হবে। 4. ক্যালেন্ডার পরিষ্কার করার কৌশল। আপনার সময়কে বাঁচাতে তিনি কিছু কার্যকরী টিপস দিয়েছেন। মিটিং কমানো, যদি ইমেইলে কাজ মিটে যায় তবে মিটিং করার দরকার নেই। অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন, যেসব ইমেইল বা নোটিফিকেশন আপনার মনোযোগ নষ্ট করে সেগুলো আনসাবস্ক্রাইব করুন। ব্যাচ প্রসেসিং, ছোট ছোট কাজ যেমন ইমেইল চেক করা বা ফোন করা সারাদিন না করে দিনের একটি নির্দিষ্ট সময় একবারে শেষ করুন। 5. গভীর কাজের ডিপ ওয়ার্ক জন্য জায়গা রাখা। বাজে কাজগুলো ছেঁটে ফেলার মূল উদ্দেশ্য হল আপনার ক্যালেন্ডারে এমন একটি ফাঁকা জায়গা তৈরি করা যেখানে আপনি মনোযোগ দিয়ে আপনার সৃজনশীল বা কঠিন কাজগুলো করতে পারেন। আপনার বাচ্চা বা পরিবারের সাথে গুণমান সম্পন্ন সময় কাটানো বা নিজের ব্যক্তিগত উন্নতির জন্য এই সময়টি অত্যন্ত জরুরি।
সারকথা, নবম অধ্যায় আমাদের শেখায় যে কর্মতৎপরতা মানে হল কম প্রয়োজনীয় কাজ বাদ দিয়ে শুধুমাত্র সেই কাজগুলো করা যা সত্যিই প্রভাব ফেলে। বইটির দশম অধ্যায়টি মূলত আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় কিভাবে পরিচালনা করতে হয় তার ওপর আলোকপাত করে। এই অধ্যায়টির মূল বিষয়বস্তু হল দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে মনোনিবেশ করা এবং ছোটখাটো বিচ্যুতি এড়িয়ে চলা। নিচে এই অধ্যায়ের প্রধান দিকগুলো বিস্তারিত আলোচনা করা হল। অধ্যায় 10, আপনার সময়ের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা। এই অধ্যায়ে লেখক জোর দিয়েছেন যে আমরা কতটা কাজ করছি তার চেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা সঠিক কাজটা করছি কিনা। অলসতা কাটানোর পর পরবর্তী বড় চ্যালেঞ্জ হল সময়ের সঠিক বণ্টন। 1. জরুরি বনাম গুরুত্বপূর্ণ কাজের পার্থক্য। অধ্যায়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা প্রায়ই এমন সব কাজ করে দিন পার করি যেগুলো দেখতে জরুরি মনে হয়, যেমন ফোনের নোটিফিকেশন বা অপ্রয়োজনীয় ইমেল, কিন্তু সেগুলো আমাদের জীবনের বড় লক্ষ্য অর্জনে কোনো সাহায্য করে না। পরামর্শ, আপনার সময়কে এমন কাজে ব্যয় করুন যা দীর্ঘমেয়াদে ফল দেবে। সিস্টেম তৈরি করা ইচ্ছাভক্তি, উইল পাওয়ার নয়। লেখক মনে করেন শুধু ইচ্ছাশক্তি দিয়ে প্রোডাক্টিভিটি বজায় রাখা সম্ভব নয়, কারণ দিনের শেষে আমাদের মানসিক শক্তি কমে যায়। সমাধান, এমনই করুন যাতে আপনাকে বারবার সিদ্ধান্ত নিতে না হয়। রুটিন থাকলে কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। 3. না বলতে শেখা। দশম অধ্যায়ের একটি বড় শিক্ষা হল নিজের সময়কে রক্ষা করা। অন্য মানুষের অনুরোধ বা এমন কোনো কাজ যা আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সেগুলোকে বিনয়ের সাথে না বলা জরুরি। সবকিছু করতে চাওয়া মানে আসলে কোনো কিছুই ঠিকমতো না করা। 4. গভীর মনোযোগ বা ডিপ ওয়ার্ক। লেখক এখানে বিক্ষিপ্ততা এড়িয়ে কোনো একটি নির্দিষ্ট কাজে গভীর মনোযোগ দেওয়ার কথা বলেছেন। বারবার মাল্টিটাস্কিং করলে কাজের গুণমান নষ্ট হয় এবং সময় বেশি লাগে। প্রধান শিক্ষা, কি টেকঅ্যাওয়ে। এই অধ্যায়টি আমাদের শেখায় যে প্রোডাক্টিভিটি মানে বেশি কাজ করা নয়, বরং সঠিক কাজগুলো করা। আপনার প্রতিদিনের রুটিন যেন আপনার ভবিষ্যতের স্বপ্নের প্রতিফলন হয়। সময় চলে যায় না, আমরাই সময়ের মধ্য দিয়ে হেঁটে যাই, তাই আপনার পথটি সচেতনভাবে বেছে নিন। বইটির 11তম অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের মূল বিষয় হল দ্য পাওয়ার অফ কম্পাউন্ড রিজাল্টস বা ধারাবাহিকভাবে কাজ করার সুফল। নিচে এই অধ্যায়ের মূল পয়েন্টগুলো সহজভাবে আলোচনা করা হল। 11তম অধ্যায়, ছোট ছোট পদক্ষেপের শক্তি। এই অধ্যায়ে লেখক বুঝিয়েছেন যে রাতারাতি সাফল্য বলে কিছু হয় না। আমরা অনেক সময় বড় কোনো লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে শুরুতে খুব বেশি উত্তেজিত থাকি, কিন্তু ফল না পেয়ে মাঝপথেই হাল ছেড়ে দিই। লেখক এখানে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির ধারণাটি ব্যবহার করেছেন। প্রধান শিক্ষাগুলো, ধারাবাহিকতা কনসিস্টেন্সি। লেখক বলছেন একদিনে 10 ঘন্টা কাজ করার চেয়ে প্রতিদিন মাত্র 30 মিনিট করে কোনো কাজ করা অনেক বেশি ফলপ্রসূ। এই ছোট ছোট প্রচেষ্টাই দীর্ঘমেয়াদে বিশাল পরিবর্তন আনে। তাৎক্ষণিক ফলের আশা ত্যাগ করা। আমরা সাধারণত খুব দ্রুত রেজাল্ট দেখতে চাই, কিন্তু এই অধ্যায় আমাদের শেখায় যে সাফল্যের গ্রাফটা শুরুতে খুব ধীর গতির হয়। একটি নির্দিষ্ট সময়ের পর সেটি হঠাৎ করেই অনেক উঁচুতে উঠে যায়। অভ্যাস গঠন। লেখক পরামর্শ দিয়েছেন যে বড় লক্ষ্যকে ছোট ছোট দৈনিক অভ্যাসে ভাগ করে নিতে। আপনি যদি আপনার বাচ্চার জন্য কোনো নতুন রুটিন তৈরি করেন, তবে সেখানেও এই নিয়মটি খাটবে। শুরুতে পরিবর্তনটা বোঝা না গেলেও মাস শেষে তার প্রভাব হবে চোখে পড়ার মতো। ধৈর্যের পরীক্ষা। প্রোডাক্টিভিটি মানে শুধু কাজ করা নয়, বরং সঠিক কাজের ওপর বছরের পর বছর টিকে থাকা। যারা মাঝপথে হাল ছেড়ে দেয় না তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। আপনার জন্য একটি টিপস। এই অধ্যায়ের মূল কথা হল ডোন্ট ব্রেক দ্য চেইন বা কাজের ধারাটি বজায় রাখা। বইটির 12তম অধ্যায়টি মূলত আমাদের কাজ করার মানসিকতা এবং ফোকাস বজায় রাখার ওপর জোর দেয়। এই অধ্যায়টির মূল বিষয়বস্তু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল। অধ্যায় 12, একটি কাজ শেষ না হওয়া পর্যন্ত থামবেন না। ডোন্ট স্টপ আনটিল ইউ আর ডান। এই অধ্যায়ে লেখক আমাদের একটি সাধারণ সমস্যার কথা বলেছেন। আমরা কাজ শুরু তো করি, কিন্তু মাঝপথে খেয়েই হারিয়ে ফেলি বা অন্য কোনো কাজে মন দিই। এর ফলে কোনো কাজই ঠিকঠাক শেষ হয় না। মূল পয়েন্টগুলো, ফোকাসের ধারাবাহিকতা। লেখক বুঝিয়েছেন যে মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করার চেষ্টা আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয়। একটি নির্দিষ্ট সময়ে একটি মাত্র কাজ হাতে নেওয়া এবং সেটি সম্পূর্ণ শেষ করাটাই হল আসল সাফল্য। অসমাপ্ত কাজের বোঝা। যখন আমরা কোনো কাজ মাঝপথে ফেলে রাখি, সেটি আমাদের মস্তিষ্কে একটি বাড়তি চাপ বা মেন্টাল ক্ল্যাটার তৈরি করে। একে মনোবিজ্ঞানের ভাষায় জাইগার্নিক এফেক্ট বলা হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের মস্তিষ্ক শান্ত হয় না। মোমেন্টাম বজায় রাখা। আপনি যখন কোনো কাজ শুরু করেন তখন একটি গতি বা মোমেন্টাম তৈরি হয়। মাঝপথে বিরতি নিলে বা অন্য কাজে চলে গেলে সেই গতি হারিয়ে যায়। আবার নতুন করে শুরু করতে অনেক বেশি শক্তি খরচ হয়। শুরু করার চেয়ে শেষ করা কঠিন। আমরা অনেক সময় নতুন আইডিয়া নিয়ে খুব উৎসাহে কাজ শুরু করি, কিন্তু শেষের দিকে এসে একঘেয়েমি অনুভব করি। এই অধ্যায় আমাদের শেখায় যে শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধরে লেগে থাকাই হল পেশাদারিত্ব। আপনার জন্য কিছু কার্যকরী টিপস। 1. ছোট ছোট লক্ষ্য। বড় কোনো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন, যাতে প্রতিটি ভাগ শেষ করার পর আপনি একটা তৃপ্তি পান। 2.
বিরতি পরিকল্পনা, কাজ শেষ না করে হুটহাট বিরতি নেবেন না। একটি নির্দিষ্ট অংশ শেষ করার পরেই কেবল নিজেকে একটু বিশ্রাম দিন। ৩ বড় বাধাগুলো আগে সরান। যে কাজগুলো আপনার মনোযোগ নষ্ট করতে পারে, যেমন ফোন বা সোশ্যাল মিডিয়া, সেগুলো কাজ শেষ না হওয়া পর্যন্ত দূরে রাখুন। এই অধ্যায়টি আমাদের শেখায় যে শুরু করাটা গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ করাটা বাধ্যতামূলক। বইটির ১৩তম অধ্যায়টি মূলত আমাদের মন এবং চিন্তাভাবনার স্বচ্ছতা নিয়ে আলোচনা করে। এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয় হল কিভাবে অপ্রয়োজনীয় চিন্তা কমিয়ে আমরা বর্তমানে মনোনিবেশ করতে পারি। নিচে এই অধ্যায়টির মূল বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। অধ্যায় ১৩, মানসিক বিশৃঙ্খলা দূর করা, ক্লিয়ারিং মেন্টাল ক্লাটার। এই অধ্যায়ে লেখক জোর দিয়েছেন যে অলসতা বা কাজ পিছিয়ে দেওয়ার প্রোক্রাস্টিনেশন অন্যতম বড় কারণ হল আমাদের মাথার ভেতর জমে থাকা অসংখ্য অগোছালো চিন্তা। যখন আমাদের মস্তিষ্ক অনেক বেশি তথ্যে ভারাক্রান্ত থাকে, তখন সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। ১ ব্রেন ডাম্পের গুরুত্ব। লেখক পরামর্শ দিয়েছেন যে আপনার মাথায় যা কিছু ঘুরছে, সেটা ছোট কোনো কাজ হোক বা বড় কোনো দুশ্চিন্তা, সবই একটা কাগজে লিখে ফেলুন। এতে আপনার মস্তিষ্ক হালকা হয় এবং আপনি বুঝতে পারেন কোন কাজগুলো আসলেই গুরুত্বপূর্ণ। ২ অপ্রয়োজনীয় তথ্য বর্জন। আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে খবর, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং অপ্রয়োজনীয় তথ্য গ্রহণ করি। এই অধ্যায়ে লেখক বলছেন সিলেক্টিভ ইগনোরেন্স, যা আপনার লক্ষ্যের সাথে সরাসরি যুক্ত নয়, তা এড়িয়ে চলতে শিখুন। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রাখা এবং নেতিবাচক আলোচনা থেকে দূরে থাকা জরুরি। ৩ বর্তমান মুহূর্তে মনোযোগ, ফোকাস অন দ্য নাও। ১৩তম অধ্যায়ের একটি বড় অংশ জুড়ে রয়েছে বর্তমান এ বেঁচে থাকার কথা। আমরা প্রায়ই অতীত নিয়ে আফসোস করি অথবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি, যা আমাদের আজকের কাজ নষ্ট করে। লেখক বলছেন আজকের কাজটাই হল আপনার নিয়ন্ত্রণে থাকা একমাত্র সম্পদ। ৪ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো। যখন আপনার মানসিক জট বা বিশৃঙ্খলা কমে যায়, তখন আপনি দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। লেখক বিশ্বাস করেন যে সিদ্ধান্তহীনতা মানুষকে অলস করে তোলে, তাই মন পরিষ্কার থাকলে কাজ করার গতি বাড়ে। মূল শিক্ষা, কি টেকঅ্যাওয়ে। আপনার চারপাশ গোছানোর আগে আপনার মন গোছানো প্রয়োজন। অপ্রয়োজনীয় চিন্তা এবং তথ্য বাদ দিলেই আপনি আপনার পূর্ণ শক্তি দিয়ে আজকের কাজ সম্পন্ন করতে পারবেন। বইটির ১৪তম অধ্যায়টি মূলত আমাদের কাজের মনোযোগ বা ফোকাস বজায় রাখার ওপর ভিত্তি করে লেখা। এই অধ্যায়ের মূল বিষয়টি হল কিভাবে অপ্রয়োজনীয় বাধা সরিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকা যায়। অধ্যায়টির বিস্তারিত সারসংক্ষেপ নিচে দেওয়া হল। অধ্যায় ১৪, আপনার মনোযোগ রক্ষা করুন, প্রোটেক্ট ইয়োর ফোকাস। এই অধ্যায়ে লেখক পাঠকদের মনে করিয়ে দিয়েছেন যে বর্তমান সময়ে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ হল আমাদের মনোযোগ। আমরা প্রতিদিন অসংখ্য নোটিফিকেশন, ইমেল এবং সোশ্যাল মিডিয়ার দ্বারা বিভ্রান্ত হই, যা আমাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয়। মূল পয়েন্টগুলো: মনোযোগ একটি সীমিত সম্পদ। আমাদের প্রতিদিনের মানসিক শক্তি বা ফোকাস করার ক্ষমতা সীমিত। আপনি যদি সকাল থেকেই ছোটখাটো অপ্রয়োজনীয় কাজে এই শক্তি খরচ করে ফেলেন, তবে দিনের শেষে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আর শক্তি অবশিষ্ট থাকে না। পরিবেশ নিয়ন্ত্রণ। লেখক পরামর্শ দিয়েছেন যে কাজ করার সময় এমন এক পরিবেশ তৈরি করতে হবে যেখানে বাইরের কোনো বাধা আপনাকে স্পর্শ করতে পারবে না। ফোন দূরে রাখা বা সাইলেন্ট করে রাখা এর একটি প্রাথমিক ধাপ। না বলতে শেখা। আমাদের ফোকাস নষ্ট হওয়ার একটা বড় কারণ হল অন্যদের অনুরোধে বা অপ্রয়োজনীয় মিটিংয়ে সময় দেওয়া। নিজের কাজকে গুরুত্ব দিয়ে অন্যদের বিনম্রভাবে না বলা শিখতে হবে। একসময় একটিই কাজ, সিঙ্গল টাস্কিং, মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করার অভ্যাস আদতে আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে দেয় এবং কাজের মান কমিয়ে দেয়। লেখক জোর দিয়েছেন যেন আমরা একটি সময় শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজেই সম্পূর্ণ মনোযোগ দিই। আপনার জন্য বিশেষ টিপস: আপনার বাচ্চার পড়ার রুটিন বা অভ্যেস তৈরির ক্ষেত্রেও এই অধ্যায়ের শিক্ষা কাজে লাগানো যেতে পারে। যেমন, বাচ্চা যখন পড়ছে বা কোনো সৃজনশীল কাজ করছে, তখন তার চারপাশ থেকে খেলনা বা মোবাইল ফোনের মতো মনোযোগ নষ্ট করার জিনিসগুলো সরিয়ে রাখা খুব জরুরি। এতে ছোটবেলা থেকেই ওর মধ্যে গভীর মনোযোগ দিয়ে কাজ করার অভ্যাস গড়ে উঠবে। বইটির ১৫তম অধ্যায়টি মূলত আমাদের কাজের গতি বাড়াতে এবং অপ্রয়োজনীয় দেরি বা প্রোক্রাস্টিনেশন কমাতে সাহায্য করে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হল আপনার চারপাশের পরিবেশকে কাজের উপযোগী করে তোলা। নিচে এই অধ্যায়ের প্রধান দিকগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। ১৫তম অধ্যায়, পরিবেশের প্রভাব ও প্রস্তুতি। ১ পরিবেশই আপনার অভ্যাস নিয়ন্ত্রণ করে। লেখক এই অধ্যায়ে জোর দিয়ে বলেছেন যে আমরা কতটা কাজ করতে পারব তা অনেকটাই নির্ভর করে আমাদের চারপাশের পরিবেশের ওপর। যদি আপনার কাজের টেবিল অগোছালো থাকে, তবে আপনার মস্তিষ্ক বিক্ষিপ্ত বোধ করবে। তাই কাজ শুরু করার আগে পরিবেশকে গুছিয়ে নেওয়া জরুরি। ঘর্ষণ কমানো, রিডিউসিং ফ্রিকশন। বইটির এই অংশে একটি দারুণ কৌশল শেখানো হয়েছে। কোনো ভালো কাজ শুরু করার পথে যে বাধা বা ঘর্ষণ থাকে তা কমানোর চেষ্টা করতে হবে। উদাহরণ: যদি আপনি সকালে ব্যায়াম করতে চান, তবে আগের রাতেই আপনার ব্যায়ামের পোশাক এবং জুতো হাতের কাছে গুছিয়ে রাখুন। এতে সকালে উঠে সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা কমবে এবং আপনি সরাসরি কাজে নেমে পড়তে পারবেন।
3. মনোযোগের শত্রু দূর করা। আপনার কাজের জায়গায় এমন কিছু রাখবেন না যা আপনাকে মূল কাজ থেকে বিচ্যুত করতে পারে। বিশেষ করে মোবাইল ফোনের নোটিফিকেশন বা অপ্রয়োজনীয় গ্যাজেট আপনার থেকে দূরে রাখুন। লেখক মনে করেন ফোকাস বাড়াতে হলে দৃশ্যমান বাধাগুলো আগে সরানো দরকার। 4. ছোট ছোট ধাপের গুরুত্ব। অধ্যায়টিতে বলা হয়েছে যে আমরা অনেক সময় বড় কাজের ভয়ে পিছিয়ে যাই, কিন্তু আপনি যদি আপনার কাজের পরিবেশ এমনভাবে তৈরি করেন যেখানে ছোট ছোট কাজগুলো সহজেই শেষ করা যায়, তবে বড় কাজ করার আত্মবিশ্বাস বেড়ে যায়। আপনার বাচ্চার জন্য প্রয়োগ। প্যারেন্টিং টিপ। এই অধ্যায়ের শিক্ষাগুলো আপনার বাচ্চার দৈনন্দিন রুটিনেও খুব সুন্দরভাবে কাজে লাগানো যেতে পারে। পড়ার পরিবেশ। আপনার বাচ্চার পড়ার টেবিলটি পরিষ্কার রাখুন এবং শুধুমাত্র সেই সময়ের জন্য প্রয়োজনীয় বইগুলোই সামনে রাখুন। প্রস্তুতি। পরদিন সকালে স্কুলে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, বই, খাতা, স্কুল ড্রেস, তা আগের রাতেই তাকে সাথে নিয়ে গুছিয়ে রাখার অভ্যাস করান। এতে সকালে তাড়াহুড়ো কম হবে এবং তার মধ্যে দায়িত্ববোধ তৈরি হবে। বইটির ১৬তম অধ্যায়টি মূলত আমাদের প্রতিদিনের কাজের মান উন্নত করা এবং অপ্রয়োজনীয় চাপ কমানোর ওপর আলোকপাত করে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১৬তম অধ্যায়, আপনার কাজকে সহজ করুন, সিম্পলিফাই ইয়োর টাস্কস। এই অধ্যায়ে লেখক ব্যাখ্যা করেছেন যে আমরা অনেক সময় ছোট কাজকেও জটিল করে ফেলি, যার ফলে কাজ শুরু করতে দেরি হয়। কাজকে সহজ করার জন্য তিনি কিছু কার্যকরী পদ্ধতির কথা বলেছেন। ১. জটিলতা কমানো, এলিমিনেট কমপ্লেক্সিটি। আমরা যখন কোনো বড় কাজ দেখি তখন আমাদের মস্তিষ্ক সেটাকে কঠিন মনে করে পিছিয়ে যায়। লেখক বলছেন কাজটিকে যতটা সম্ভব ছোট ছোট ভাগে ভাগ করে নিন। কাজ যত সহজ হবে তা শুরু করার ইচ্ছে তত বাড়বে। ২. পারফেকশনিজম বা নিখুঁত করার জেদ ত্যাগ করা। অনেক সময় আমরা কাজটা একদম নিখুঁত করতে গিয়ে দেরি করে ফেলি। এই অধ্যায়ে বলা হয়েছে প্রথমে কাজটি শেষ করার দিকে নজর দিন। ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। একবার কাজটা হয়ে গেলে পরে সেটাকে আরও ভালো করা সম্ভব। ৩. মনোযোগের বিক্ষিপ্ততা দূর করা। কাজ করার সময় আমাদের চারপাশে এমন অনেক কিছু থাকে যা আমাদের মন ঘুরিয়ে দেয়, যেমন ফোন বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন। অধ্যায়টিতে পরামর্শ দেওয়া হয়েছে যে কাজকে সহজ করতে হলে সেই সময়টুকু শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজের জন্যই বরাদ্দ রাখা উচিত। ৪. মানসিক বোঝা কমানো। আমরা যদি সারাক্ষণ ভাবি অনেক কাজ বাকি, তবে সেটা আমাদের ক্লান্ত করে দেয়। লেখক পরামর্শ দিয়েছেন প্রতিদিনের জন্য মাত্র ৩টি গুরুত্বপূর্ণ কাজ বেছে নিতে। এই ছোট লক্ষ্যটি পূরণ করা সহজ এবং এটি আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। মূল শিক্ষা। ১৬তম অধ্যায়ের মূল কথা হল জীবন বা কাজকে জটিল করবেন না। বড় লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে ভেঙে ফেলুন এবং প্রতিটি ধাপ উপভোগ করুন। বইটির ১৭তম অধ্যায়টি মূলত আমাদের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো ছেঁটে ফেলে প্রয়োজনীয় কাজে মন দেওয়ার ওপর গুরুত্ব দেয়। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হল এলিমিনেট দ্য আনইম্পর্ট্যান্ট বা অপ্রয়োজনীয়কে বর্জন করা। আপনার সুবিধার জন্য এই অধ্যায়ের প্রধান দিকগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হল। ১. ফোকাস বা মনোযোগের গুরুত্ব। লেখক এখানে বুঝিয়েছেন যে আমাদের শক্তি এবং সময় সীমিত। আমরা যদি সব কাজ একসাথে করতে চাই তবে কোনো কাজই ঠিকমতো হয় না। ১৭তম অধ্যায় বলা হয়েছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করার চেয়ে বেশি জরুরি হল কোনো কাজগুলো করব না তা ঠিক করা। ২-৮-২০ নিয়মের প্রয়োগ, প্যারেটো প্রিন্সিপাল। এই অধ্যায়ে পরোক্ষভাবে বোঝানো হয়েছে যে আমাদের সারাদিনের ২০% কাজ আমাদের ৮০% ফলাফল এনে দেয়। লেখক পরামর্শ দিয়েছেন সেই ২০% গুরুত্বপূর্ণ কাজকে চিনে নিতে এবং বাকি ৮০% অপ্রয়োজনীয় কাজ, যেমন অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার বা অহেতুক আড্ডা, কমিয়ে ফেলতে। ৩. না বলতে শেখা। অধ্যায়টির একটি বড় অংশ জুড়ে রয়েছে না বলার সাহস। আমরা অনেক সময় অন্যদের খুশি করতে গিয়ে এমন অনেক কাজের দায়িত্ব নিই যা আমাদের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। লেখক এখানে স্পষ্টভাবে বলেছেন নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে হলে বিনম্রভাবে কিন্তু দৃঢ়তার সাথে অপ্রয়োজনীয় অনুরোধে না বলতে হবে। ৪. মানসিক আবর্জনা পরিষ্কার করা। শুধু কাজের তালিকা নয়, আমাদের মনের ভেতরে থাকা দুশ্চিন্তা বা নেতিবাচক চিন্তাও যে কাজের গতি কমিয়ে দেয় তা এখানে উল্লেখ করা হয়েছে। অপ্রয়োজনীয় তথ্য বা খবর দেখা বন্ধ করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। ৫. ছোট কিন্তু কার্যকর পদক্ষেপ। ১৭তম অধ্যায়ের শেষে লেখক পরামর্শ দিয়েছেন আপনার আজকের কাজের তালিকাটি দেখুন। সেখান থেকে অন্তত একটি কাজ বাদ দিন যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে যুক্ত নয়। সেই সময়টুকু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের পেছনে ব্যয় করুন। সারাংশ। এই অধ্যায়ের মূল মন্ত্র হল বেশি কাজ করা মানেই প্রোডাক্টিভ হওয়া নয়, বরং সঠিক কাজটুকু করাই আসল সাফল্য। অপ্রয়োজনীয় বিষয়গুলো জীবন থেকে সরিয়ে দিলে আপনি আপনার লক্ষ্য অর্জনে অনেক বেশি গতি পাবেন। বইটির ১৮তম অধ্যায়টি মূলত আমাদের জীবনের অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে সাধারণভাবে বাঁচার ওপর গুরুত্ব দেয়। এই অধ্যায়টির মূল বিষয়বস্তু নিচে বিস্তারিত আলোচনা করা হল। অধ্যায় ১৮, আপনার জীবনকে সহজ করুন, সিম্পলিফাই ইয়োর লাইফ। এই অধ্যায়ে লেখক পাঠকদের মনে করিয়ে দিয়েছেন যে আমরা অনেক সময় নিজেদের জীবনকে অজান্তেই খুব জটিল করে ফেলি। এই জটিলতা আমাদের কাজের গতি কমিয়ে দেয় এবং মানসিক চাপের সৃষ্টি করে। মূল পয়েন্টগুলো হল
অপ্রয়োজনীয় সিদ্ধান্ত কমানো আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, যেমন আজ কি পড়ব বা কি খাব, আমাদের মস্তিষ্কের শক্তি ক্ষয় করে। লেখক পরামর্শ দিয়েছেন এই ধরনের সাধারণ বিষয়গুলোকে আগে থেকে ঠিক করে রাখতে বা রুটিনের মধ্যে নিয়ে আসতে, যাতে আসল কাজের জন্য মানসিক শক্তি সঞ্চয় করা যায়। না বলতে শেখা এই অধ্যায়ের একটি বড় শিক্ষা হল নিজের সীমানা নির্ধারণ করা। সব কাজে বা সব আমন্ত্রণে হ্যাঁ বললে আমরা নিজেদের আসল লক্ষ্য থেকে দূরে সরে যাই। তাই নিজের সময়ের গুরুত্ব বুঝে বিনয়ের সাথে না বলা শিখতে হবে। ডিজিটাল ডিটক্স লেখক বর্তমান সময়ের ডিজিটাল ডিস্ট্রাকশন বা মনোযোগ বিচ্ছিন্নের বিষয়টি তুলে ধরেছেন। জীবনের জটিলতা কমাতে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমানোর কথা বলা হয়েছে। ভৌত পরিবেশ পরিষ্কার রাখা আপনার চারপাশ বা কাজের টেবিল যদি অগোছালো থাকে তবে তার প্রভাব মনের ওপর পড়ে। তাই ঘর বা অফিস পরিষ্কার রাখা জীবনকে সহজ করার একটি প্রাথমিক ধাপ। এই অধ্যায়ের শিক্ষা, জীবনকে যত বেশি সাধারণ এবং গোছানো রাখা যাবে, কাজ করা তত সহজ হবে। জটিলতা মানেই হল গড়িমসি বা প্রোকাস্টিনেশনের সুযোগ তৈরি করা। তাই স্বচ্ছ চিন্তাভাবনা এবং সহজ রুটিনই সাফল্যের চাবিকাঠি। বইটির ১৯তম অধ্যায়টি মূলত আমাদের কাজের মান এবং মনোযোগের ওপর আলোকপাত করে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হল একঘেয়েমি কাটিয়ে ওঠা এবং ধারাবাহিকতা বজায় রাখা। অধ্যায়টির একটি বিস্তারিত সারসংক্ষেপ নিচে দেওয়া হল। ১৯তম অধ্যায়, কাজের পুনরাবৃত্তি এবং একঘেয়েমি জয় করা। এই অধ্যায়ে লেখক দুটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেছেন। একঘেয়েমির ফাঁদ, দ্য ট্র্যাপ অফ বোরলে। আমরা যখন কোনো নতুন কাজ বা প্রজেক্ট শুরু করি তখন আমাদের মধ্যে খুব উৎসাহ থাকে, কিন্তু কিছুদিন পর যখন সেই একই কাজ বারবার করতে হয় তখন তা একঘেয়ে লাগতে শুরু করে। ফরক্সের মতে সফল এবং অসফল মানুষের মধ্যে প্রধান পার্থক্য হল এই একঘেয়েমি সহ্য করার ক্ষমতা। অধিকাংশ মানুষ নতুনত্বের খোঁজে মাঝপথে কাজ ছেড়ে দেয়, কিন্তু যারা সফল হন তারা জানেন যে বড় লক্ষ্য অর্জনের পথটি অনেক সময় খুব সাধারণ এবং একঘেয়ে কাজের মধ্য দিয়েই যায়। ২. ধারাবাহিকতায় আসল চাবিকাঠি। লেখক এখানে জোর দিয়েছেন যে প্রতিদিন একই কাজ নিখুঁতভাবে করে যাওয়াটাই হল আসল দক্ষতা। আপনি যদি আপনার লক্ষ্যের প্রতি সৎ থাকতে চান তবে আপনাকে সেই দিনগুলোতেও কাজ করতে হবে যখন আপনার মোটেও ইচ্ছে করবে না। পরামর্শ, কাজের প্রক্রিয়া বা প্রসেসকে ভালোবাসতে শিখুন, শুধু ফল বা রিজাল্ট এর দিকে তাকিয়ে থাকবেন না। এই অধ্যায়ের বিশেষ শিক্ষা, ধৈর্য ধরুন, কোনো বড় পরিবর্তন রাতারাতি আসে না। ১৯তম অধ্যায়ে বলা হয়েছে যে আপনি যদি আজ কাজটি করেন এবং কালও করেন তবেই দীর্ঘমেয়াদী উন্নতি সম্ভব। সিস্টেম তৈরি করুন, আপনার দৈনন্দিন রুটিন এমনভাবে সাজান যাতে কাজটা আপনার অভ্যাসে পরিণত হয়। অভ্যাস হয়ে গেলে একঘেয়েমি আপনাকে অতটা বাধা দিতে পারবে না। মনোযোগ ধরে রাখা, বারবার নতুন আইডিয়ার পেছনে না ছুটে বর্তমান কাজটিকে আরও উন্নত করার চেষ্টা করুন। বইটির ২০তম অধ্যায়টি মূলত আমাদের কাজের মান এবং মনোযোগ বৃদ্ধির একটি অত্যন্ত কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করে। এই অধ্যায়ের মূল বিষয়টি হল এক সময়ে একটিই কাজ করা। নিচে এই অধ্যায়ের মূল কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। ১. মাল্টিটাস্কিংয়ের বিভ্রম। অধ্যায়টিতে লেখক প্রথমেই আমাদের একটি ভুল ধারণা ভেঙে দিয়েছেন। আমরা অনেকেই মনে করি একসাথে অনেকগুলো কাজ করলে সময় বাঁচে, কিন্তু আসলে এতে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। যখন আমরা বারবার এক কাজ থেকে অন্য কাজে সুইচ করি তখন আমাদের মনোযোগের একাংশ আগের কাজেই পড়ে থাকে। একে বলা হয় অ্যাটেনশন রেসিডিউ। প্রোডাক্টিভিটি বনাম ব্যস্ততা। আমরা সারাদিন অনেক কাজ করে খুব ক্লান্ত বোধ করতে পারি, কিন্তু দিন শেষে দেখা যায় আসল বা গুরুত্বপূর্ণ কাজটি হয়তো করাই হয়নি। লেখক বলছেন ব্যস্ত থাকা আর কাজের হওয়া দুটো এক নয়। ২০তম অধ্যায় আমাদের শেখায় কিভাবে অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়ে শুধুমাত্র সবথেকে জরুরি কাজটিতে সম্পূর্ণ মনোযোগ দিতে হয়। ৩. মনোযোগের শক্তি। আপনার বাচ্চার পড়াশোনার রুটিন তৈরি করার সময় যেমন একটি নির্দিষ্ট বিষয় ফোকাস করা জরুরি, ঠিক তেমনি নিজের কাজের ক্ষেত্রেও লেখক ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের কথা বলেছেন। এই অধ্যায় অনুযায়ী আপনি যদি আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ করে বা সব ধরনের বিচ্যুতি দূরে সরিয়ে রেখে মাত্র ৩০ মিনিটও কোনো কাজ করেন তবে সেটি সাধারণ অবস্থার ২ ঘণ্টার কাজের সমান হতে পারে। ৪. অধ্যায়ের মূল শিক্ষা, কি টেকঅ্যাওয়েজ। সিঙ্গেল টাস্কিং, দিনে অন্তত কয়েক ঘণ্টা সময় রাখুন যখন আপনি ফোন বা ইন্টারনেট ছাড়া শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রজেক্টে কাজ করবেন। না বলতে শেখা, সব কাজে হাত না দিয়ে যে কাজটি আপনার লক্ষ্য পূরণে সাহায্য করবে না সেটিকে বিনম্রভাবে না বলতে শিখুন। স্বল্প বিরতি, একটানা কাজ না করে কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন যাতে মস্তিষ্ক আবার সতেজ হতে পারে। ৫. প্রাত্যহিক জীবনে প্রয়োগ। এই অধ্যায়টি আমাদের শেখায় যে সাফল্যের চাবিকাঠি বেশি কাজ করা নয়, বরং সঠিক কাজটি সঠিকভাবে করা। বইটির ২১তম তথা শেষ অধ্যায়টি অত্যন্ত অনুপ্রেরণামূলক। এই অধ্যায়টির মূল বিষয় হল একবার শুরু করার পর মাঝপথে থেমে না গিয়ে শেষ পর্যন্ত লেগে থাকা। নিচে এই অধ্যায়ের মূল কথাগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হল। অধ্যায় ২১, শেষ পর্যন্ত লেগে থাকা, ফিনিশ হোয়াট ইউ স্টার্ট।
এই অধ্যায়ে লেখক আমাদের একটি সাধারণ মানসিক সমস্যার কথা মনে করিয়ে দিয়েছেন। আমরা অনেকেই খুব উৎসাহ নিয়ে নতুন কাজ শুরু করি, কিন্তু কিছুদিন পরেই সেই উৎসাহ হারিয়ে ফেলি এবং কাজটা অসম্পূর্ণ রেখে দিই। ১. শুরু করা বনাম শেষ করা। অধিকাংশ মানুষ নতুন প্রজেক্ট বা নতুন অভ্যাস শুরু করতে ওস্তাদ, কিন্তু খুব কম মানুষই সেটাকে ফিনিশ লাইন পর্যন্ত নিয়ে যেতে পারেন। লেখক বলছেন, কোনো কাজ অর্ধেক করে ফেলে রাখা মানে হল নিজের সময় এবং শক্তির অপচয় করা। কেন আমরা মাঝপথে থেমে যাই? কাজ শুরু করার সময় আমাদের মধ্যে যে ডোপামিন হ্রাস বা উত্তেজনা থাকে তা সময়ের সাথে সাথে কমতে থাকে। যখন কাজটা কঠিন হয়ে দাঁড়ায় বা একঘেয়ে লাগে, তখনই আমরা নতুন কোনো কাজের দিকে মন দিই। লেখক একে শাইনি অবজেক্ট সিনড্রোম হিসেবে বর্ণনা করেছেন। ৩. ধারাবাহিকতাই আসল চাবিকাঠি। আপনার কাজ যদি নিখুঁত, পারফেক্ট নাও হয়, তবুও সেটা শেষ করা জরুরি। অসম্পূর্ণ রাখা একটা অভ্যাসে পরিণত হয়। তাই লেখক পরামর্শ দিচ্ছেন, খুব বেশি কাজ একসাথে হাতে নেবেন না। যেটা শুরু করেছেন সেটার গুরুত্ব বুঝে শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছুতে হাত দেবেন না। ছোট ছোট জয়ে আনন্দ খুঁজুন, যাতে কাজের প্রতি আগ্রহ বজায় থাকে। ৪. ফিনিশার হওয়ার মানসিকতা। এই অধ্যায়ের শেষ বার্তা হল, সাফল্য তাদের কাছেই আসে যারা শেষ পর্যন্ত টিকে থাকে। আপনি কতটা বুদ্ধিমান বা আপনার আইডিয়া কত ভালো, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল আপনি কাজটা শেষ করতে পারছেন কি না। উপসংহার: ২১তম অধ্যায়টি আমাদের শেখায় যে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একসময় বড় সাফল্যে রূপ নেয়। তাই আজকের কাজ আজই শেষ করার মানসিকতা তৈরি করতে হবে।